আমি আমি প্রথম থেকে প্রভাবকে বলেছি আমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি তোমার সব যা আছে সব তুমি তোমার মাকে দিয়ে দাও, তোমার বাড়ির লোককে দিয়ে দাও, তোমার ভাই আছে তাকে দিয়ে দাও। লাস্ট দিনের ঝামেলাটা আমি বলছি, এখনো বলবো আমি প্রভাবকে প্রচণ্ড ভালোবাসি। আমি ভেবেছিলাম ছেলেটাকে আমি প্রভাব আমার সাথে থাকতে থাকতে হয়তো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে। সমস্যাটা অন্য জায়গায় হয়ে যায় যখন প্রভাব আমাকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু বেশি প্রায়োরিটি দেয়, আমার কথাগুলো একটু শুনে। আমি জানি না ওর মা না কে, ও কান ভরে, তখন ঝামেলা শুরু হয়ে যায়, প্রচণ্ড ঝামেলা শুরু হয়ে যায়। লাস্ট দিনের ঝামেলাটা আমি বলছি, আমি চন্দননগরে ক্লাস করাতে যাই। বিয়ের আগে আমার চন্দননগরে শ্বশুরবাড়িতে ক্লাস হতো, বিয়ের পর অব্দিও হয়েছে শ্বশুরবাড়িতে ক্লাস। আমার সব স্টুডেন্টরা আমাকে কমপ্লেন করতো, আমার নিচে যে জেঠি শাশুড়ি থাকে তারা নাকি আমার স্টুডেন্টের জুতোর মধ্যে নাকি জল ঢেলে দিত। আমাদের মধ্যে কখনো কোনো সমস্যা, ওই একটাই সমস্যা, আমার মাকে ছাড়তে হবে। আমি লাস্ট ভিডিওতেও এটাই বলেছি, আমার মাকে ছাড়তে হবে। কেন না, কোনো কারণে ওর আমার মাকে পছন্দ না, আমার মা দেখতে ভালো না, আমার কথা বলতে পারে না, অনেক কিছু। তো এটা নিয়ে 7-8 মাস আগেও অনেক বড় ঝামেলা হয়, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। যেখানে আমি জানি যে সেপারেশনের ডিসিশন সবসময় জাজ বা উকিলের থাকে, সেখানে আমার শাশুড়ি মা মাঝখানে বসে আমাদের সেপারেশন ডিসাইড করে। আমাকে এটাও বলে জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আর এখন যদি এই কথাগুলো প্রভাব ফ্যামিলি ডিসঅ্যাগ্রি করে, আমার কাছে প্রুফ আছে, কারণ আমি জানতাম যে এরকম কিছু একটা হবে। আমি ভিডিও রেকর্ড করছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই আমাকে বলে শুতে আসবে ছেলের পাশে, শুতে আসতে হবে না, চলে যাও। এই কথাগুলো তোমরা হয়তো আগেও শুনেছো, তাই আমি আবার বলছি। তারপরে 1.5 মাস আমি আমার মতো কাজ করেছি। হ্যাঁ, হয়তো হাসতাম কম, আমার খুব ক্লোজ যারা তারা বুঝতে পারতো, তারা বলতো কী হয়েছে, সবাইকে তো সব কিছু বলা যেত না, কিন্তু খুব ক্লোজ যারা তারা জানতো যে আমি এখন এখানে। তোমরা ভিডিও ভালো করে নোটিস করলে এখন যারা রিসেন্টলি আমার খুদ ধরছো বা রিসেন্টলি আমাকে চিনে 2-4টে বাজে কমেন্ট করছো, তারা একটু ঘেটে অগস্ট মাস থেকে অক্টোবর অবধি কটা ভ্লগ আমার দেখলে বুঝতে পারবে আমি কন্টিনিউ মায়ের কাছে ছিলাম। তবে এত কিছুর মধ্যে আমার এটাই মনে হয় যে প্রভাহ নন্দীর যে ফ্যামিলি, সে কোনোভাবেই দেবলীনাকে সাপোর্টও করেনি। মানে তার যে এই গান, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি, ব্লগ করা, মানে বিকজ এখনকার দিনে তো বহু মানুষই ইউটিউবার, সেখান থেকে তাদের একটা রোজগার হয়, সেটাকে অনেকে কেরিয়ার বানিয়েছে। বাট প্রভাহ নন্দীর ফ্যামিলি, যারা কিনা ওই আর কি পড়াশোনা করেছে, ঠিক আছে চলো, পড়াশোনা পাশাপাশিও কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, সেটাকেও সেকেন্ড মানে আর্নিং ফ্যাক্টর বানাতে পারে। কিন্তু প্রভাহ নন্দীর ফ্যামিলি, বিশেষ করে তার বাবা মা, মানে দেবলীনার শ্বশুর শাশুড়ি, যেভাবে সবসময় দেবলীনার উপর একটা অঙ্গুলি হেলন করতে চেয়েছে, তার মাকে লাইফ থেকে সরাতে চেয়েছে, এবং হয়তো শাশুড়ি চেয়েছিল যে তার বৌমাকে কন্ট্রোলে রাখবে এবং তার টেলিব্লগ পর্যন্ত বন্ধ করতে বলেছে। আবার বলেছে যে এত গান বাজনা করেই বা কী হবে। এই যে ব্যাপারগুলো, মানে কোথাও আমার মনে হয়েছে যে দেবলীনা একটা আলাদা ফিল্ডের আর প্রবাহ নন্দী একটা আলাদা ফিল্ডের। তো সেক্ষেত্রে দুজনের মধ্যে এই ক্ল্যাশটা লেগেই ছিল। নন্দিনী ভট্টাচার্য ভুল কিছু বলেনি। কোথাও আমার মনে হয় যে যেহেতু একজন ডিপেন্ডেন্ট পার্সন তো নয়, সেলফ ডিপেন্ডেন্ট পার্সন হচ্ছে দেবলীনা, যার একটা বড় ফলোয়ার বেস আছে, যার নিজস্ব একটা জগৎ আছে। সে যদি মনে করতো তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারতো, কারণ দেবলীনা কোথাও মনে হচ্ছিল যে প্রবাহ তার লাইফে একটা খুঁটি এবং তাকে নিয়ে চলতে চেয়েছিল। সেই গুরুত্বটা বা সেই ভ্যালুটা হয়তো প্রবাহ তাকে দেয়নি। এবং সব মিলিয়ে শ্বশুর শাশুড়ির বারবার করে ইন্টারফারেন্সের জন্য কিন্তু সম্পর্কটা আরও তিক্ততাময় হয়ে উঠেছে। বিকজ প্রবাহর একটা আলাদাই লাইফস্টাইল রয়েছে, সে হয়তো কন্টিনিউ অনেকটা সময় ফ্লাইট চালাচ্ছে, আসছে, রেস্ট নিচ্ছে, আবার তাকে বেরিয়ে যেতে হচ্ছে। সাধারণ মানুষের মতো তো তার জীবনযাপন নয়, আবার সেরকমভাবে সাধারণ মানুষের মতো জীবনযাপন নয় দেবলীনা ক্ষেত্রে। দুজনের মধ্যে টাইম ক্ল্যাশ হতো, তারপরেও তারা দুটো আলাদা ফিল্ডের মানুষের একসঙ্গে থাকতে চেয়েছিল। এই জিনিসগুলো সব মিলিয়ে খেটে গেছে একেবারে, এবং সেখানে শ্বশুর শাশুড়ি বারবার করে ইন্টারফারেন্স, তাদের অঙ্গুনি হেলন, এই সব মিলিয়ে জিনিসটা আরও স্পয়েল করেছে। তো আমার মনে হয় যে এই সব মিলিয়ে যে কথাগুলো বা যে জিনিসগুলো ঘটেছে, যেগুলো এই লাইফ থেকে জানা গেছে যে এত দামি দামি জিনিস গিফটস করেছে, সেগুলো তো মানতে হবে সেটা তার দেবলীনা নিজের ক্যালমাতে করেছে। সেগুলো ভ্যালু হয়তো সে পায়নি। সেই খারাপ লাগাগুলো দিনের পর দিন জমতে জমতে আজকে আউটবাস্ট হয়েছে। তো কোথাও আমার মনে হয় যে এগুলো মানুষকে আরও বেশি ভাবিয়ে তুলেছে, আরও বেশি এই জিনিসগুলোকে ঘটিয়েছে, যেখানে প্রবাহ নন্দী কিন্তু একটাও স্টেটমেন্ট দেয়নি। সো ইন ফিউচার হয়তো এগুলো মানে হয় না যে কোনো সেলফ ডিপেন্ডেন্ট মেয়ের ক্ষেত্রে বা তার ভাবনা চিন্তাতেও কিন্তু একটা প্রভাব ফেলবে যে দেবলীনার সাথে ঘটনাটা ঘটেছে, মানে আমার জীবনে ঘটবে না তার কি মানে আছে। মানে ধরা যাক এরকম হয় না যে দুটো আলাদা ফিল্ডের মানুষ একসঙ্গে থাকছে, বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বিয়েটা ওয়ার্কআউট করলো না, এবং সেক্ষেত্রে শুধুমাত্র যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর তা না, বাবা মায়ের ইন্টারফারেন্সটা একটা বিচ্ছিরি প্রভাব ফেলেছে। আর বারবার বলা হয়েছে যে তার মাকে ছেড়ে থাকতে হবে। তো এগুলো একটা কারণ সম্পর্কটা নষ্ট করার। এগুলো সাধারণ মানুষ হিসেবে শুধু নয়, আজকের মানে সেই 10 বছর 15 বছর আগের ভাবনা চিন্তা নিয়ে চলে তো হবে না। ইউটিউবের যুগে, 5Gর যুগে মানুষকে আরও নিজেকে মোটিভেট করতে হবে, আপডেটেড হতে হবে, ভাবনা চিন্তার পরিবর্তন আনতে হবে। তবে সামনের দিকে
রাস্তাগুলো আরও স্মুথ হবে বলে মনে হয়। স্টে টিউন অন মাউস স্টোরিজ। মানে ৭৮টা ঘুমের ওষুধ খাবার পরের দিন উনি এত স্বাভাবিকভাবে আবার ফেরত এলেন। তাহলে ওনার কিন্তু অসীম শারীরিক এবং মানসিক জোর দুটোই আছে বলতে হবে। আর তার থেকেও আমার যেটা অদ্ভুত লাগছে যে একটা হসপিটাল, তারা মানে যেখানে খুব সামান্য, সামান্য জিনিসে মানুষ যখন রাস্তায় আহত হয়েও ভর্তি হতে যান, তারা পুলিশ কেস না হলে নিতে চান না। এবং অনেক অন্যান্য মানুষ যখন থানায় আগে ডায়েরি বা মানুষ যখন অনেক ক্ষেত্রেই আমাদের কাছে তো বহু ছেলেরা আসেন। তার মানে যারা ছেলেরা এরকম সুইসাইড অ্যাটেম্প্ট করেন, আমাদের ছেলেরা দৌড়ে যায়। সেখানে পুলিশ কেস না হওয়া অব্দি তাদের চিকিৎসাটা শুরু হয় না। তাহলে এক্ষেত্রে কি হলো? মানে পুলিশ কেসের প্রয়োজন পড়লো না? মানে তাহলে কি উচ্চ স্তরের চেনা জানা আছে, মানতেই হবে। আর সেই তাহলে ওনার এই মানে স্টমাক ওয়াশ এগুলো তাহলে নিশ্চয়ই হয়েছে। আর আরেকটাও জানতে চাই যে আজকাল মানে কোনো একটা, আমি যতদূর আমার নলেজ আছে যে ঘুমের ওষুধের প্রেসক্রিপশনে একবার যদি আমি কিনি, সেখানে কিন্তু ওই বোধহয় একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া হয় ওই ওষুধের দোকান থেকে। তাহলে উনি কি বারে, বারে প্রেসক্রিপশন করাচ্ছিলেন? করে ওই স্ট্যাম্প করে করছিলেন? মানে ছোট, ছোট টেকনিক্যাল প্রশ্নগুলো আমার মনে একটু এসেছিল।